হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওর টপিক একটু আলাদা, তার কারণ আজ এই ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে বহু মানুষ এমন আছেন যারা মোবাইল তো ব্যবহার করেন, কিন্তু মোবাইলের সঠিক ব্যবহার বা কোথায় কিভাবে কমেন্ট করতে হয় এই বিষয়গুলো তারা জানেন না। যেমন কিছু মানুষ আপনারা জানেন যে হয়তো আপনাদের এলাকাতেও পাওয়া যেতে পারে যে কোথায় কি বলতে হয় এরা জানে না। তো এমনই কিছু মানুষ যারা ইউটিউব, ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু দেখতে পাই, যারা কোন জায়গায় কি বলতে হয় সেটা কিন্তু তারা জানে না। আর এর ফলে তারা এটাও বুঝে উঠতে পারে না যে তারা কোনো একটা ক্রাইম করছে এবং এর ফলে যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে এফআইআর হতে পারে। রিসেন্ট একটা ঘটনা আমার সঙ্গেই ঘটেছিল। রিসেন্ট বলা কিছুটা ভুল হবে, এখান থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে আমার অন্য আরেকটি চ্যানেল রয়েছে, যে চ্যানেলে আমি শিক্ষামূলক কিছু ভিডিও পোস্ট করি। যে ভিডিওতে কিছু মানে কিছু ছেলে বলা যেতে পারে, কিছু ইয়ং ছেলে, তারা একটা দল বেঁধে এসে, মানে যেমনটা হয় না যে কাউকে অ্যাটাক করা, তো আমার ফ্যামিলি নিয়ে বা আমাকে নিয়ে এমন এমন তারা কমেন্ট করছিল, যেটা খুবই লজ্জাজনক বিষয়, যেটা এখানে দেখানোর মতো নয়। আর যে অ্যাকাউন্ট থেকে কমেন্টগুলো করছিল, আমি সেই অ্যাকাউন্টগুলো থেকে তাদের যে জিমেল আইডি, সেই জিমেল আইডির মাধ্যমে তাদের ফেসবুক পর্যন্ত, তাদের ফেসবুকে ঢুকে তাদের নাম এবং তাদের সমস্ত যারা যে কয়জন ছিল তাদের প্রত্যেকের ডিটেলস আমি বার করি। এবং তারা আমাদের এই কলকাতার মধ্যে দমদমে তাদের অ্যাকচুয়ালি বাড়ি। তো সমস্ত কিছু ডিটেলস ফেসবুকে গেলে তো সবকিছুই পাওয়া যায়, তো সেখান থেকে কিন্তু আমি বার করে ডিটেলস বার করার পরে আমি এখানে আমার এক চেনা জানা উকিলের সঙ্গে কথা বলি এবং তিনি বলেন যে আপনি এটা নিয়ে সাইবার ক্রাইমে রিপোর্ট করতে পারেন। তো মানে এমন এমন কিছু কমেন্ট, মানে আমি এখানে দেখাতে পারবো না, বিকজ এখানে হয়তো অনেক ছোটরাও হয়তো আমার ভিডিও দেখতে পারে। তো যাই হোক, ডিটেলস জোগাড় করার পর আমি যখন রিপোর্ট করতে যাব তার আগে আমি ওদেরকে একবার অন্তত, কারণ আমি চাইছিলাম না যে এই ছেলেগুলো কোনো রকম বিপদে পড়ুক, কারণ এরা কেউ ছিল হয়তো ক্লাস 10-11-এ পড়ে, বা কেউ একটু বড় হবে। তো এমনই ছেলেগুলোর মুখ দেখে আমি বুঝতে পারছিলাম যে এরা মানে খুব বেশি বড় ছেলে নয়, বা এদের এখনো জ্ঞান বুদ্ধি সেইভাবে হয়নি। তো যে কারণে আমি চাইছিলাম না যে এদের বিরুদ্ধে তেমন কোনো এফআইআর বা কিছু করব। ওদের সমস্ত নাম্বারও কিন্তু আমার কাছে চলে এসেছিল, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস যখন আমার কাছে ছিল, তো আমি ফোন করি, দুজনকে আমি ফোন করেছিলাম তাদের মধ্যে থেকে, এবং তখন তারা বুঝতে পারে যে তারা আসলেই ভুল করে ফেলেছে এবং তারপরে তারা ক্ষমা চায়। তো তারপরে আমি ঘটনাটা সেইখানেই কিন্তু সমাপ্ত করি। তো ঘটনাটা 4 থেকে 5 দিন চলেছিল, এবং এর মধ্যে যেহেতু সমস্যাটা মিটে যায়, তো সেটা নিয়ে আমি আর এগোইনি। আমি আমার যে অন্য চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমি ভিডিওটাও পর্যন্ত দিয়েছিলাম সমস্ত ডিটেলস দিয়ে। আমি এই চ্যানেলে আর সেটা দিতে চাইছি না, বিকজ আমি চাইছি না যে সেটা নিয়ে আরো বড় কিছু হোক। জাস্ট দেখা, মানে বোঝানোর জন্য যে এইরকমটা কিন্তু বর্তমান সময় কিছু মানুষ আছে যারা না বুঝে বিভিন্নভাবে মানুষদেরকে হয়রানি করার চেষ্টা করে, কোনো রকম কারণ ছাড়া। দেখবেন কিছু মানুষ এরকম আছে যারা কোনো রকম কারণ ছাড়া, মানে কোনো লজিক নেই, আপনাকে হয়তো কোনো উল্টোপাল্টা কথা বলে দিল, আপনার ফ্যামিলি নিয়ে হয়তো উল্টোপাল্টা কিছু বললো। আর যেহেতু কারোর দিকে আঙুল তুলতে গেলে মেধা বা বুদ্ধি কোনোটাই প্রয়োজন নেই, আর তার সঙ্গে টাকাও প্রয়োজন নেই, সেই কারণে খুব সহজেই কিছু মানুষ হয়তো আপনাকে বা আপনার ফ্যামিলির দিকেও তারা আঙুল তুলতে ছাড়ে না, বা এমন কিছু তারা বলে ফেলে যেটা হয়তো তার বলা উচিত না, কিন্তু সে হয়তো বুঝতে পারে না। আর এক্ষেত্রেই আপনি তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নিতে পারেন, বা যদি আমরাও কখনো এরকম ধরনের কোনো ভুল করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিরুদ্ধেও এরকম ভাবে অ্যাকশন অন্য কেউ নিতে পারে। আজ এই ভিডিওটিতে আমি এমন 6টি পয়েন্ট নিয়ে কথা বলবো, যারা আমরা স্মার্টফোন ব্যবহার করছি, তারা যদি এই 6টি ভুলের ভিতরে যে কোনো একটি ভুল আমরা ভুল করে ফেলি, ভুলবশত হোক বা জেনে বুঝে করে ফেলি, তাহলে কিন্তু আমাদের বিরুদ্ধে বা আপনার বিরুদ্ধে হয়তো সাইবার ক্রাইমের রিপোর্ট হয়ে যেতে পারে আপনার অজান্তে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি পারেন তাহলে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন, হয়তো আপনার থ্রু অন্য কেউ হয়তো উপকৃত হতে পারে। তো চলুন সবার প্রথমে জেনে নিই যে সাইবার ক্রাইম কি, তার সঙ্গে কি কি কাজ করলে, অর্থাৎ 6টি পয়েন্ট, যে যে কাজগুলি যদি আপনি করেন তাহলে আপনি সাইবার ক্রাইমের আন্ডারে আসতে পারেন। আর তার সঙ্গে শেষে বলবো যে যদি কেউ আপনার সঙ্গে এমন কিছু করছে যেটা আপনার মনে হচ্ছে যে আপনার মেন্টালি কোনো প্রেশার ক্রিয়েট করছে, তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে আপনি কিভাবে সাইবার ক্রাইম রিপোর্ট করতে পারেন, কোথায় গিয়ে করতে পারেন, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক যে সাইবার ক্রাইম কি।
দেখুন, সাইবার ক্রাইম হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো ইলেকট্রনিক্স ডিভাইসকে কাজে লাগিয়ে এবং তার সঙ্গে ইন্টারনেট ব্যবহার করে যদি অন্য কোনো ব্যক্তির আর্থিক ক্ষতি বা মেন্টাল ক্ষতি করার চেষ্টা করে বা করে, সেটাকে কিন্তু আমরা বলবো সাইবার ক্রাইম। এবার এই সাইবার ক্রাইম করতে গেলে সব থেকে ভালো যে মাধ্যম সেটা হচ্ছে ফোন। আজকের দিনে ফোনের মাধ্যমে সব থেকে বেশি বলা যেতে পারে, ফোন বা কম্পিউটার এর মাধ্যমে সব থেকে বেশি সাইবার ক্রাইম হচ্ছে। এবং কিছু মানুষ তো এমনও আছেন যারা হয়তো ক্রাইম করছে কিন্তু তারা নিজেও বুঝে উঠতে পারছে না যে তারা ক্রাইম করছে, এবং এর ফলে হয়তো তার 2 থেকে 5 বছর পর্যন্ত জেল পর্যন্ত হতে পারে এবং তার সঙ্গে জরিমানা পর্যন্ত হতে পারে ভারতীয় নিয়ম অনুযায়ী, কিন্তু তারা হয়তো বুঝে উঠতে পারে। চলুন এবার দেখে নেওয়া যাক কোন কোন কারণগুলোর মাধ্যমে সাইবার ক্রাইম হতে পারে। তো দেখুন, কারণ তো প্রচুর রয়েছে সাইবার ক্রাইমে, বাট আজকে আমি বেসিক্যালি 6টা মোবাইলের মাধ্যমে করছে মানুষ এমন কিছু সাইবার ক্রাইম নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। সবার প্রথমে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কমেন্ট। এই যে কমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হয়ে গেছে আজকের দিনে। যে যেখানে পারছে যেমন খুশি তেমন ভাবে কমেন্ট করে দিচ্ছে। সে নিজেও বুঝে উঠতে পারছে না যে আমি যে কমেন্ট করছি এই কমেন্ট কি আমার এখানে করা উচিত হচ্ছে না হচ্ছে না। যে কোনো জায়গায় দেখবেন কিছু মানুষ আছে যারা পুরো ভুলভাল, মানে কোনো লজিক নেই এবং অ্যাটাকিং ফর্মে তারা কিন্তু কমেন্ট করছে, মানে কোনো রকম ভাবে অ্যাটাক করছে। কমেন্টের মাধ্যমে বোঝা যায় হয়তো কোনো ক্রিয়েটার, সেটা হয়তো কোনো একজন ফেসবুক ক্রিয়েটার হতে পারে বা কোনো ইউটিউব ক্রিয়েটার হতে পারে, তার ভিডিওর নিচে এমন কোনো একটা কমেন্ট করলো যেখানে তাকে হয়তো আক্রমণাত্মক ভাবে তাকে হয়তো দেখা গেল কমেন্টের মাধ্যমে, হয়তো কোনো রকম ভাবে তাকে থ্রেট দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কিন্তু সাবধান হওয়ার প্রয়োজন আছে। সেই ক্রিয়েটার চাইলেই কিন্তু আপনার বিরুদ্ধে যে কোনো সময় কিন্তু ওই স্ক্রিনশট নিয়ে আপনার বিরুদ্ধে মামলা পর্যন্ত করতে পারে। কমেন্ট নিয়ে আরো কিছু বলতে চাই, কিছু মানুষ আছে যারা মেয়েদের প্রোফাইলে গিয়ে ভুলভাল কমেন্ট করতেই থাকে। এটা মেয়েরা ভালো জানবে। দেখুন, চেনাশোনা হলে তো কোনো বিষয় নয়, কিন্তু অনেকে আছেন যারা অচেনা মেয়েদের প্রোফাইলে গিয়ে তারা মেসেজ করছে, ভুলভাল মেসেজ করছে। আমি এই করে নেবো, সেই করে নেবো, তোমাকে দেখে নেবো, বা তুমি রিপ্লাই দিচ্ছ না কেন। যত রাজ্যের মানে কথা তাকে বলতে হবে ওই চ্যাটে। এবার চিন্তা করে দেখুন, এরকম ধরনের মানুষ যারা আছে তারা নিজেরাও কিন্তু বুঝে উঠতে পারছে না যে সে কতটা বড় ক্রাইম করছে। একজন অচেনা কোনো মহিলাকে মেসেজ করে এই সমস্ত কথা বলছে, মানে যেগুলো হয়তো আমি এখানে সবকিছু বলতে পারছি না, বাট আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনেকে ভাবে মেসেজ করছি তাতে কি হয়েছে, ও কি আর হবে, হ্যাঁ কত মেসেজ করেছি কত জায়গায়, তারা অ্যাকশন নেয়নি। তাই আপনি কোনো একজন অচেনা মহিলা, তাকে আপনি চেনেন না, আপনি তাকে ভুলভাল মেসেজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই প্রবলেমে পড়তে পারেন যদি সেই মহিলা চায়। তো যারা এরকম ধরনের অচেনা কোনো মহিলা বা কোনো মেয়ের প্রোফাইলে গিয়ে তারা এরকম ধরনের যদি কোনো উল্টোপাল্টা কমেন্ট করে, সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু সাইবার ক্রাইম রিপোর্ট করা যেতে পারে যদি সেই মহিলা চায়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে পোস্ট। আপনি এমন কোনো পোস্ট যদি আপনি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে আপনি করছেন যেখানে হয়তো আপনি কোনো দাঙ্গার বিষয়টাকে আপনি ছড়াতে চাইছেন, মানে এমন কিছু করছেন যেখানে হয়তো দাঙ্গা ছড়াতে পারে, বা এমন কিছু করছেন যেখানে হয়তো দেশের নিয়মের বিপরীতে গিয়ে আপনি করছেন, অর্থাৎ আপনি দেশদ্রোহিতার কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বিরুদ্ধে কিন্তু সাইবার ক্রাইম রিপোর্ট হতে পারে। এবং এটা কিন্তু খুবই মারাত্মক একটা বিষয় যে অনেককেই আমরা দেখেছি যে এমন কিছু পোস্ট করতে, যে পোস্টের মাধ্যমে হয়তো দাঙ্গা হতে পারে, এবং অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে অনেক পোস্টের মাধ্যমে কিন্তু দাঙ্গা হয়। এই সমস্ত পোস্ট বিশেষ করে আমাদের তো নিজেদেরও এড়িয়ে যাওয়া উচিত এবং শেয়ারও না করা উচিত এরকম ধরনের কোনো পোস্টকে। এবং যারা এই সমস্ত পোস্ট করছে তাদেরকে গিয়েও অন্তত যদি চেনা জানা হয় তাহলে তাদেরকে কিন্তু বারণ করতে হবে যে এরকম ধরনের পোস্ট করো না, তাতে করে কিন্তু বিপদ হতে পারে। তো এটাও একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ব্ল্যাকমেল। যে বিষয় হচ্ছে এমনটা হতে পারে যে কোনো এক সময় হয়তো কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা হয়তো পূর্ণবয়স্ক, তারা একটা সময় হয়তো একসঙ্গে ছিল, কিন্তু বর্তমান সময় হয়তো ব্রেকআপ হয়ে গেছে, এবং ব্রেকআপ হয়ে যাওয়ার পর হয়তো মেয়েটা চাইছে না। তো এক্ষেত্রে ছেলেটার কাছে হয়তো ওই মেয়েটার কোনো কিছু ছবি হয়তো থাকতে পারে, বা কোনো ভিডিও হয়তো রয়েছে যেটা হয়তো খুবই প্রাইভেট। বাট এক্ষেত্রে যদি ওই ভিডিও বা ওই ফটো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, এটাকেই কিন্তু আমরা ব্ল্যাকমেল বলতে পারি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে কিন্তু এটা বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে। বলি এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের সাথে হচ্ছে এমনটা না, ছেলেদের সঙ্গেও কিন্তু এই ঘটনা ঘটতে পারে। এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে এরকম ফ্রড কলের মাধ্যমে কিন্তু ছেলেদেরকে ফাঁসিয়ে দেওয়ার একটা মানে চক্রান্ত কিন্তু চলছে।
হ্যাঁ, তো এক্ষেত্রে আমি বলবো সেটা যে কোনো পক্ষেরই হোক না কেন, ছেলে বা মেয়ে, তো যদি এমন কোনো ব্ল্যাকমেলার আপনাকে এইভাবে ব্ল্যাকমেল করছে, তো সেক্ষেত্রে সরাসরি তার সমস্ত স্ক্রিনশট, তার ডিটেলস বা ভিডিও পারলে ভিডিও করুন, সেইটাকে নিয়ে পার্শ্ববর্তী থানা বা সাইবার ক্রাইমে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন। নেক্সট বলবো পরিচয় লুকানো। এমন অনেক মানুষ আছে যারা নিজের পরিচয় গোপন করে তারা অন্যান্য নামে কি করে অ্যাকাউন্ট খোলে, সেটা ফেসবুকে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, হয়তো কোনো একজন বলা যেতে পারে যে পপুলার কোনো একটা ব্যক্তি হয়তো ইউটিউবে খুব পপুলার বা ফেসবুকে খুব পপুলার, সেই ব্যক্তির ছবি লাগিয়ে সে নিজে একটা প্রোফাইল খুলছে, অর্থাৎ সে পরিচয় লুকালো। এক্ষেত্রে কি হচ্ছে যে ওই ব্যক্তির নামে কিন্তু যে কোনো সময় কিন্তু মামলা করা যেতে পারে। হ্যাঁ, মানে এমন কোনো ভুল কাজ যদি সে ওই পরিচয়, মানে প্রথমত তো এটা একটা ক্রাইম যে সে পরিচয়পত্র লুকিয়ে প্রোফাইল খুলছে, এটা তো একটা মারাত্মক বড় ভুল। কিন্তু এটাতে যতটা না সে প্রবলেমে পড়বে, তার থেকে বেশি প্রবলেমে পড়তে পারে যদি ওই অ্যাকাউন্টের মাধ্যমে সে কোনো কিছু ফ্রড করার চেষ্টা করে। কারণ আপনি ভেবে দেখুন, আপনি হয়তো আমাকে চেনেন, আমার এই ইউটিউব থেকে আপনি হয়তো আমাকে চেনেন, এখন কোনো একটা ব্যক্তি হয়তো আমার ছবি কপি করে নিয়ে সে একটা নিজের প্রোফাইল বানিয়ে নিল, এবং বানিয়ে নিয়ে হয়তো আপনি আমাকে বিশ্বাস করেন, এবার ওই প্রোফাইলটা দেখে আপনি হয়তো ভাবলেন যে ওই ব্যক্তিটা হয়তো আমি। সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনার সঙ্গে ফ্রড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি একজন ছোট ক্রিয়েটার, কিন্তু বড় ক্রিয়েটারদের নাম করে অনেক ক্ষেত্রে কিন্তু কত যে স্ক্যাম হচ্ছে সেটা আপনারা হয়তো মাঝে মধ্যেই শুনতে পান। তো যে ক্ষেত্রে আমি বলবো পরিচয় লুকানো কিন্তু অনেক বড় একটা ক্রাইম আজকের দিনে। আগে ফেসবুকের ক্ষেত্রে এই সমস্ত সমস্যা খুব একটা বেশি ছিল না, কিন্তু বর্তমান সময়ে পরিচয় লুকিয়ে যারা অ্যাকাউন্ট করছে তাদের জন্য কিন্তু বলা যেতে পারে একটু রিস্কের ব্যাপার তো থেকেই যায়। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা আবার মনে করবেন না যে আপনার অ্যাকচুয়াল যে প্রোফাইল, ধরুন আপনার কোনো একটা প্রোফাইল রয়েছে যেখানে হয়তো আপনি আপনার ছবি দিলেন না, কোনো একটা ফুলের ছবি দিলেন, সেটা কিন্তু আলাদা ম্যাটার। হ্যাঁ, সেটা কিন্তু কোনো সাইবার ক্রাইম নয়। হ্যাঁ, আপনার ছবি নিজের ভালো লাগছে না, আপনি কিছু একটা দিলেন, সেখানে অন্য কারোর প্রোফাইলের ছবি না থাকলেই হলো, অন্য কোনো ব্যক্তির ছবি না থাকলেই হচ্ছে। বোঝা যাচ্ছে? নেক্সট পয়েন্ট বলবো অ্যাকাউন্ট হ্যাক। অর্থাৎ কিছু মানুষ আছে যারা ওই ছিচকে চোর টাইপের, বুঝতে পারছেন তো, মানে অনেকে আছে না গ্রামে গঞ্জে থাকে, বালতি চুরি করে নিয়ে যায়, তারপরে রাস্তায়, মানে বাড়িতে যদি আশেপাশে কিছু পড়ে থাকে তো সেগুলো যদি হাতের কাছে পায় তো নিয়ে চলে যায়, ছিচকে চোর টাইপের। তো এরকম কিছু ছিচকে চোর আছে, এরা এই সোশ্যাল মিডিয়াতে চলে এসে এরা কি করে, এরা অন্যদের প্রোফাইল হ্যাক করার চেষ্টা করে। হ্যাঁ, কোনো জায়গা থেকে কিছু হয়তো কোর্স করে নিল, ইউটিউব থেকে হয়তো কোনো জায়গায় হয়তো কিছু শিখলো, তো শিখে হয়তো এইরকম ভাবে প্রোফাইল হ্যাক করার চেষ্টা করে, এবং কিছু কিছু ক্ষেত্রে সফলও হয়। তো এই হ্যাক যারা করে তারাও কিন্তু সাইবার ক্রাইমের ভিতরে পড়ে, অর্থাৎ তারাও কিন্তু ক্রিমিনাল। বুঝতে পারছেন তো? সেক্ষেত্রে এদের নামে কিন্তু রিপোর্ট করা যেতে পারে। আপনি যদি বুঝে ফেলতে পারেন যে ওই ব্যক্তি আপনার প্রোফাইলটা হ্যাক করেছে, তাহলে কিন্তু আপনি তার বিরুদ্ধে একদম সরাসরি রিপোর্ট করতে পারেন। শেষ পয়েন্টে বলবো মিসলিডিং বা ভুল বার্তা দেওয়া। এমন অনেক ক্রিয়েটার আছেন যারা মানুষকে মিসলিডিং করে, ভুল বার্তা প্রদান করে। হয়তো এমন কোন একটা খবর 2 বছর আগের খবর, হ্যাঁ, যেমন দেখুন ওই যে করোনার সময় যে ভিডিও, তখন তো অনেক অনেক ভিডিও ছিল, সেই সমস্ত ভিডিও নিয়ে এসে যদি এখন কেউ যদি তার প্রোফাইলে ছাড়ে এবং যদি বলে যে ওখান থেকে এডিট করে কেটে যদি বলে যে এই যে আবার করোনা আসতে চলেছে, আগামী দিনে আবার বন্ধ হবে, হ্যাঁ, আগামী দিনে আবার 1 মাসের জন্য পুরো ভারত বন্ধ হয়ে যাবে, যদি এমন ভাবে কেউ মিসলিডিং করে, তাহলে এটা তো অনেক আগের ভিডিও, এখনকার তো নয়, হ্যাঁ না? তাহলে এটা হয়তো ভিডিওটা সত্যি ছিল, কিন্তু এখনকার জন্য তো সত্যি নয়, তার মানে এটা কি মিসলিডিং হলো। তো এক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে সাইবার ক্রাইম রিপোর্ট হতে পারে। তো আমি এই 6টা পয়েন্ট বললাম, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বহু মানুষ বুঝে বা না বুঝে করে ফেলে। তো আই হোপ এই ভিডিওর পরে যারা আমার ভিডিও দেখেছেন, যদি আপনাদের আশেপাশে এরকম ধরনের কিছু মানুষকে দেখেন যারা এরকম ধরনের কাজ করছে, পারলে একটু শেয়ার করে দেবেন, তাহলে তারাও হয়তো জিনিসগুলো থেকে বিরত থাকতে পারে। চলুন এবার আলোচনা করব, যদি এমন কোনো ব্যক্তি থাকে যে আপনার সঙ্গে এরকম ধরনের কাজ করে যাচ্ছে এবং তাকে বারণ করার সত্ত্বেও সে হয়তো শুনছে না এবং ক্রমাগত আপনাকে মেন্টাল টর্চার করছে, এই মেন্টাল টর্চার এটাও কিন্তু অনেক বড় একটা ক্রাইম সাইবার ক্রাইমের দিক থেকে যদি আমরা দেখি। হ্যাঁ, মেন্টালি ভাবে আপনাকে প্রেশার ক্রিয়েট করছে, যদি এমন কোনো ব্যক্তি থাকে, তাকে বারণ করা সত্ত্বেও যদি সে না শোনে, সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার মোবাইলের মাধ্যমে বাড়িতে বসেই আপনি কিন্তু রিপোর্ট করতে পারেন। 1930 এই নাম্বারে কল করবেন এবং সেখানে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি কিন্তু সেখানে রিপোর্ট করতে পারেন। এছাড়া www.cybercrime.gov.in এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনি সাইবার ক্রাইমের রিপোর্ট করতে পারেন সমস্ত ডিটেলসের সঙ্গে।
আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর তার সঙ্গে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। বাই।